তিস্তা বাঁচানোর স্লোগানে উত্তাল উত্তর জনপদ। পানির ন্যায্য হিস্সা দেয়া সহ ভারতকে দাদাগিরি বন্ধের আহ্বান ফখরুলের। গোপালগঞ্জ জামালপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি। স্বাস্থ্য দপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগ সাজশ, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। ফেনীর সদর উপজেলায় শুরু হয়েছে সমলয় পদ্ধতির ধান চাষ। কম খরচে বেশি ফলন পেয়ে খুশি কৃষক। মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে দিনাজপুরের আলু। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় 6 নির্মাণ শ্রমিক সহ 8 জনের মৃত্যু, আহত অন্তত 10 জন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে 48 ঘণ্টার অবস্থান কর্মসূচিতে উত্তাল তিস্তা পার। সোমবার কর্মসূচি উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতকে এত সুবিধা দেওয়ার পরও তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে। সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। লবডঙ্ক। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তার আগে তিস্তার পানি দেন। সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো, আমাদের অধিকারগুলো আদায় করে নেব। জাগোবাহে তিস্তা বাঁচাই আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, তিস্তা নদীর রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিনে কি কি কর্মসূচি পালন করা হচ্ছে আমাদেরকে জানাবেন। আমি এখন রয়েছি তিস্তার পাড়ে, যে আসলে আগামীকাল কিন্তু গতকাল থেকে 48 ঘন্টার যে অবস্থান কর্মসূচি পালন শুরু হয়েছে, আজকে কিন্তু দ্বিতীয় দিন। আজকে কিন্তু রাতে শেষ হবে এই অবস্থান কর্মসূচি। আমরা যেটা দিছি সেটা জেনেছি, এবং আমি যদি বলি যে এই রাতে তারা কিন্তু তিস্তা পাড়ের মানুষ রাতেও কিন্তু এখানে রাত্রি যাপন করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু খাবার দাবারের ব্যবস্থা এখানে করা হয়েছে এবং বিভিন্ন তাঁবু টাঙিয়ে তারা কিন্তু রাত্রি যাপন করেছেন। এবং তারা কিন্তু বলছেন যে এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে তিস্তা পাড়ের মানুষের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু একটাই বলছেন যে এই অবস্থান কর্মসূচি যেন অবশ্যই সফল হয় এবং তাদের যে ন্যায্য হিস্সা সেটা যেন আদায় হয়। এবং সর্বশেষ যেটা যে মেঘা প্রকল্প তিস্তা বাঁচানো, জাগোবাহে তিস্তা বাঁচাও যে আন্দোলন কমিটির সমন্বয়ক, সেটি আমার কথা বলেছি, তিনিও কিন্তু ওই একই কথা বলেছেন যে আমরা এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ঘরে ফিরবো না। বিশেষ করে আজকে কিন্তু যে আপনি যে বলেছেন যে কর্মসূচি কি ছিল, আজকে কিন্তু কর্মসূচি রয়েছে পানিতে নেমে কিন্তু আজকে এই মানববন্ধন করার কথা রয়েছে। সেই সাথে লাখো মানুষের একটি মানববন্ধন এবং মিছিলের ব্যবস্থা করা হয়েছে তিস্তা রেল সেতুতে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ খবর। জি সুমন, ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে রংপুর থেকে যোগ দেবেন সহকর্মী শফিউল করিম শফিক। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি জানতে চাই যে আপনার কাছে এই কর্মসূচি ঘিরে কি কি তথ্য আছে। সীমানা দিয়ে ভাগ করেছে সেই জায়গাটিতে, অর্থাৎ তিস্তা সড়ক সেতু। এই জায়গাটিতে যদি দেখাই যে রংপুরের যে মানুষ জাগোবাহে তিস্তা বাঁচাই, তিস্তা নদী রক্ষা আন্দোলন, এই যারা আন্দোলনে নেমেছে তাদের 48 ঘন্টার এই আন্দোলন যদি আপনাকে ক্যামেরার চোখে দেখাই, যে সড়ক সেতু এবং রেল সেতুর পাশে এইটি হচ্ছে তিস্তার নদী, সেখানে কিন্তু তিস্তার বুকে চর জেগেছে। কারণ কি, ভারত সঠিকভাবে পানি দেয় না, যার কারণেই এখানে এই তিস্তার বুকে
চর জেগেছে। আর কৃষকেরা যেটা বলার চেষ্টা করেছিল যে হিডেন ডায়মন্ড, এই তিস্তার চর হিডেন ডায়মন্ড, এখানে সোনা মানে হীরা ফলে, এই ধরনের কথা। কিন্তু কৃষকেরা এই পানি না পাওয়ার কারণে এখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তিনি বলেছেন যে এই পানি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল ভারতের সঙ্গে বারবার কথা বলেছিল যে তারা যে বিষয়টি বলার চেষ্টা করেছিলেন যে আপনি ক্ষমতা নেবেন না তার পানি নেবেন, যার কারণে 1 ইঞ্চিও পানি এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কোন নিতে পারেনি। যার কারণে ব্যর্থ সরকার আজকে এই কৃষকেরা ক্ষতিগ্রস্ত যারা আছে তারা কিন্তু আন্দোলনে নেমেছে। তারা রাতে রাতে এসে এখানে কিন্তু রাত জেগেছে, জাগানোর পরেও কিন্তু এখানে আন্দোলনে নেমেছে। তাদের মূল বিষয়টি হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত পানি পাবে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থেকে সরবে না, যদিও 48 ঘন্টা। আর এখানে এই আন্দোলনে কিন্তু শরিক আজকে দুপুর 12টার দিকে এই তিস্তা নদীর পানিতে প্লে কার্ড দেখাবে এবং তারেক জিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে সংযুক্ত হবে। এই ছিল রংপুর এবং লালমনি থেকে তিস্তা নদীর যে আন্দোলন সর্বশেষ তথ্য। জি শফিক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। গোপালগঞ্জ ও জামালপুর জেলায় ডায়াগনস্টিক সেন্টার আর ক্লিনিকের ছড়াছড়ি, কিন্তু বেশিরভাগেরই নেই বৈধ লাইসেন্স। লাইসেন্সধারীদেরও অনেকে আবার নবায়নও করছে না। অভিযোগ আছে স্বাস্থ্য দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা ও ডাক্তারদের যোগ সাজসে চলছে এসব প্রতিষ্ঠান। বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেন সিভিল সার্জন। উসমান হারুনি ও মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। জামালপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র দেখলে মনে হবে এ যেন এক হাসপাতালের শহর, কিন্তু চিকিৎসা নিতে আসলেই পড়তে হয় ভুয়া ডাক্তারের খপ্পরে, হতে হয় প্রতারিত। কারণ স্বাস্থ্যসেবা চালাতে যে বিধিনিষেধ রয়েছে তার কোনোটাই মানা হয় না এখানে। আসলে তারা অপারেশনটা করছে, ভুল অপারেশন করছে, রোগী মারা গেছে তো 9টা বাজে, এরপরও তারা রক্ত নিছে। অনুমোদনহীন এসব ডায়াগনস্টিক সেন্টারে হাতুড়ি ডাক্তার দিয়ে চালানো হচ্ছে কার্যক্রম, অথচ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং বা জবাবদিহিতা নেই, যে কারণে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হচ্ছে। ডাক্তার পদবি লিখতে পারবে, কিন্তু আপনি দেখছেন কেন? বাংলাদেশে আপনি লেখার কারণটা কি? না, এটা আগের সিলসিল তো এইজন্য। যথাসময়ে নবায়ন না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন সিভিল সার্জন। যাদের নবায়ন নাই বা রিনিউ করার জন্য দরখাস্ত করে নাই তাদেরকে আমরা আলটিমেটলি একটা সময় দিয়ে চিঠি দিয়েছি, সময়ও প্রায় শেষ। নবায়ন যদি তারা নবায়নের আওতায় না আসে তাহলে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব। একই অবস্থা গোপালগঞ্জে। বৈধ লাইসেন্স, অভিজ্ঞ টেকনোলজিস্ট ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াই চলছে অনেক ডায়াগনস্টিক সেন্টার। আর সেখানে গিয়েই ভুল রোগ নির্ণয়ের সাথে অতিরিক্ত টাকা খুইয়ে অপচিকিৎসার শিকার হচ্ছেন হাজারো মানুষ। গোপালগঞ্জের ডায়াগনস্টিক সেন্টারে তো রমরমা ব্যবসা শুরু করছে। আমরা যখন এখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে ঢাকায় যাই, দেখা যায় যে সেখানে বলে যে পরীক্ষাগুলো সঠিক নয়। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান বন্ধ করা সহ এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে জানান সিভিল সার্জন। যাদের লাইসেন্স নাই তাদের বিরুদ্ধে খোঁজ খবর সহ মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের সাথে সমন্বয় করে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত আছে বলে জানান জেলা প্রশাসক। এই বিষয়ে প্রশাসন তৎপর আছে। আমরা আশা করছি যে আরও বেশ কয়েকটি আমরা মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করব এবং ডায়াগনস্টিক সেন্টার যাতে তার বৈধতা নিয়ে এবং উপযুক্ত সেবা দিতে পারে। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ সহ নিয়মিত তদারকির দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। সবজির পাশাপাশি প্রচুর ধান চাষ হচ্ছে ফেনী জেলার 6 উপজেলাতেই। সম্প্রতি জেলার সদর উপজেলায় শুরু হয়েছে মেশিনের মাধ্যমে সমলয় পদ্ধতির ধান চাষ। রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে B92 জাতের চারা রোপণ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
ফেনী জেলার সদর উপজেলায় সমলয় পদ্ধতিতে ধান চাষের উদ্বোধন করা হয়। চারা রোপণ থেকে শুরু করে সার, ওষুধ, পানি সহ নানা পরিচর্যা শেষে কর্তনকে সমলয় চাষাবাদ বলা হয়। রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে দ্রুত সময়ে অধিক জমিতে ধান রোপণ করা সম্ভব। এতে মজুরি খরচ কমে যাওয়া সহ ফলনও বেশি হবে এই আশায় খুশি চাষিরা। মেশিনে চারাটা রোপণ করতে গেলে আপনার দৈনিক আমি 6 থেকে 7 একর জমি রোপণ করা সম্ভব। আমরা আশা করছি আমাদের খরচ আমাদের কম হবে, সময় কম লাগবে, ফসল ভালো হবে। মেশিনে লাগাই দিবে, মেশিনে কাটি দিবে, আমাদের একটু সুবিধা হবে। সরকার আরো সামনে যদি উদ্যোগী দানটা আরো ভবিষ্যতে এটা করবে আরো আগ্রহ বেশি হব। ট্রে থেকে চারার বেডগুলো মেশিনে সাজিয়ে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো রোপণ করে দিচ্ছে যন্ত্রটি। সামান্য কিছু প্রশিক্ষণ থাকলেই এই যন্ত্র পরিচালনা করা সম্ভব। এই বীজতলাগুলো ট্রেতে চারা উৎপাদনের জন্য আমরা কৃষককে প্রশিক্ষণ দিয়েছি হাতে কলমে, যাতে আগামী বছরও তারা এই কাজগুলো করতে পারে। লেবার সংকটটা আমরা এখানে লাঘব করতে পারি, কারণ আমাদের মেশিন চালাতে একজন লোক দরকার। আর একজন লোকে আমাদের একদিনে একটা মেশিনে 8 থেকে 10 একর জায়গা রোপণ করতে পারে। 50 একরের মতো জায়গা সিলেক্ট করেছি। এই 50 একরের আমাদের 90 জন কৃষক তারা বেনিফিটেড হবে এই সুবিধার মাধ্যমে। গ্রুপ ভিত্তিক সমলয় পদ্ধতিতে চাষ করা গেলে উৎপাদন খরচ কমবে। এই জন্য প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন কৃষি বিভাগ। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বীজ সরবরাহ, চারা ট্রেতে চারা উৎপাদন, সামগ্রী 50 একর জমিতে এক একটা সমলয়ে প্রায় 90 জন কৃষকের জমিতে এই কাজটা করা হচ্ছে। সমলয় পদ্ধতিতে ধান চাষ করলে বিঘা প্রতি প্রায় 15,000 টাকা সাশ্রয় হবে। সুবিধা, খরচ কম হবে, সময় কম লাগবে, তারপরে একই সাথে যেহেতু পাকবে, আমরা পরবর্তীতে কম্বাইন হারভেস্টারটা ব্যবহার করতে পারবো। এই পদ্ধতিতে চাষাবাদ বাড়াতে সরকারের কাছে সহযোগিতা চান স্থানীয় কৃষক। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের সীমানা পেরিয়ে মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে দিনাজপুরের আলু। ফসলের মাঠ থেকে সরাসরি আলু রপ্তানি হওয়ায় ব্যস্ত কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা। সহজ শর্তে কৃষি ঋণের দাবি চাষিদের, আর রপ্তানিযোগ্য আলুর আবাদ বাড়াতে চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বর্তমান আলুর বাজার দরে দুশ্চিন্তায় কৃষকরা, তবে বিদেশে রপ্তানির খবরে কিছুটা আশার আলো দেখছেন তারা। দেশের সীমানা পেরিয়ে দিনাজপুরের বীরগঞ্জ থেকে আলুর প্রথম চালান যাচ্ছে মালয়েশিয়া। বীরগঞ্জের 28 মাইল নামক এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান নাইম অ্যাগ্রো সহযোগিতায় কৃষক আলী ইমরান 100 একর জমিতে আলু আবাদ করেছেন। রপ্তানিযোগ্য সানসাইন জাতের এই আলুর বাম্পার ফলন পেয়েছেন তিনি। তার 100 মেট্রিক টন আলুর মধ্যে প্রথম চালান 28 মেট্রিক টন যাচ্ছে মালয়েশিয়া। আমরা কোয়ালিটি মেনটেন করি, আমাদের মালের গেট আপ অনেক নাইস, অনেক ভালো। এটা মালয়েশিয়া যাবে। কৃষি অফিস যেভাবে সিদ্ধান্ত দেয় সেভাবে যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমরা উপকৃত হব। আশপাশের কৃষকরাও আলু চাষে বেশ আগ্রহ প্রকাশ করছেন। পাশাপাশি এই প্রকল্পে অনেক কৃষি শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে। মাঠে কাজ করে বাইছি, আলু বেচেছি, হলুদ করেছি, করি হানি, সংসারে এই টাকাটা কাজে লাগাই। কাজ করে আমার খুব ভালো হয়েছে। আমার গরিব মানুষ কাজ করে খাই। প্যাকেট করতেছি, প্যাকেট করে সে আলু বাজারজাত হচ্ছে আপনাদের বিদেশে। রপ্তানিযোগ্য আলুর জাত বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। প্রথমবারের মতো কাঁচা আলু, যেটা 28 মেট্রিক টন আমরা পাঠাচ্ছি। যদি এর বাজার মূল্য ভালো হয়, সবকিছু ভালো হয়, আগামীতে এনার মাধ্যমে আরো বেশি আলু, অধিক পরিমাণ আলু বিদেশে রপ্তানি হবে। দিনাজপুর জেলায় প্রতি বছর প্রায় 50,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয় এবং এসব জমি থেকে আলু উৎপাদন হয় 10 লক্ষাধিক মেট্রিক টন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। মিশরের রাজধানী কায়রোতে একটি ভবন ধসে 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। এদিকে গত এক সপ্তাহে সৌদিতে অভিযান চালিয়ে প্রায় 22,000 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ অবসানে সৌদি আরবে বৈঠক করতে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সহ একজন জ্যেষ্ঠ উপদেষ্টাকে পাঠিয়েছেন ভ্লাদিমির পুতিন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মিশরের রাজধানী কায়রোর কেরদাসা এলাকায় একটি ভবন ধসে অন্তত 10 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 8 জন। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে সোমবার ভবন ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক আল আখবার। এছাড়া ভবন ধসের নিচে আরও কয়েকজন আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অবৈধ অভিবাসীদের গ্রেফতারের কঠোর অভিযান চালাচ্ছে সৌদি আরব সরকার। গত এক সপ্তাহে সৌদি জুড়ে বিচ্ছিন্ন অভিযান চালিয়ে 22,000-এরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের মধ্যে 10,822 জন অবৈধ প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ইংরেজি দৈনিক গলফ নিউজের তথ্যমতে গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 13,799 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 5,594 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে রয়েছে 3,270 জনের বিরুদ্ধে। অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে রিয়াদ যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এবং ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকের প্রধান লক্ষ্য হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ও ওয়াশিংটন মস্কো দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার খেলার খবর। ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনের কাছে 7 উইকেটে হেরেছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে 38 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 202 রান তোলে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ 44 রান করেন মেহেদী মিরাজ। এছাড়া সৌম্য 35 ও তানজিম সাকিব করেন 30 রান। পাকিস্তানের হয়ে উসামা বিন নেন 4 উইকেট, এছাড়া 2টি উইকেট নেন মুবাশশির খান। জবাবে খেলতে নেমে 34 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান শাহিন। এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শিরোনাম পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনা যাব। দর্শক, এর মধ্যে দেখে নেব আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। প্রথম আলো শিরোনাম পড়ছি, তিস্তা বাঁচাতে উত্তরের 5 জেলায় অবস্থান, তিস্তা নদী রক্ষা আন্দোলন। রোজার মাসেও ভোগাতে পারে গ্যাস সংকট। বিএনপি ও জামাতের ডাকে দোটানায় ইসলামী দলগুলো। দুর্নীতি ধামাচাপা না দিতে ডিসিদের প্রতি নির্দেশনা। ডিসি সম্মেলন শেষ হচ্ছে আজ। বাংলাদেশ ভারতের জন্য পারস্পরিক কল্যাণকর সম্পর্ক জরুরি। সীমান্তে বেসামরিক মানুষ হত্যা হতে পারে না। ইত্তেফাকের শিরোনাম ছিল। রয়েছে সমকাল, তারা শিরোনাম করেছে খুশি করতে না পারলেই কপাল পড়ে মিলারের। খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট। করের আওতায় আসছেন গ্রামের ব্যবসায়ী শিক্ষক। বন্ধুত্ব করতে হলে ভারতকে তিস্তার পানি দিতে হবে, লালমনিরহাটে মির্জা ফখরুল। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে 1000 কোটি লুটের আয়োজন, খরচ হয়েছে 828 কোটি, আরও 1008 কোটি লোপাটের চেষ্টা, তদন্ত হবে বললেন উপদেষ্টা। বিশ্ব বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ডক্টর ইউনুস। যুগান্তর, নেপথ্যে ফ্যাসিস্টের দোসররা, গার্মেন্ট শিল্পে পরিকল্পিত অস্থিতিশীলতা। বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দিন, ভারতের উদ্দেশ্যে মির্জা ফখরুল। বণিক বার্তার শিরোনাম, নতুন নোটেও থাকছে শেখ মুজিবেরই ছবি। জুলাই অভ্যুত্থানে ছাত্র শিবির, ফেসবুকে দেজা ভু। দ্য ডেইলি স্টার, ইন্ডিয়া মাস্ট শেয়ার ওয়াটার ফার্স্ট ইফ ইট ওয়ান্টস ফ্রেন্ডশিপ, গভর্নমেন্ট মুভস টু সেভ ইলেকট্রিসিটি। শিরোনাম দেখে নিলাম। আপনি জানেন যে 2 দিন যাবত, অর্থাৎ গতকাল থেকেই জাগোবাহে তিস্তা আন্দোলন চলছে। সেখানে লাখ লাখ মানুষই তো, মানে হাজার হাজার মানুষ বা সেটা লাখের ঘরে চলে গেছে এরকম মানুষ সেখানে 11 পয়েন্টে অবস্থান। হ্যাঁ, এবং সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও ছিলেন সেখানে, তিনিও সেখানে কথা বলেছেন। কেন আমরা সেই বিষয়টা নিয়ে আসতে চাই। প্রথমে এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাই যে তিস্তার যে পানির ন্যায্য হিস্সা, সেটি বাংলাদেশের মানুষের বহুদিনের দীর্ঘদিনের দাবি, সেটি কখনো পূরণ হয়নি। এটা দিয়ে আপনার কাছে আসি, স্পেসিফিক কোনো কোশ্চেন নাই, আমরা আলোচনায় যেতে চাই। আমি একটু আন্দোলনের সম্পর্কে বলতে চাই। দেখুন, বিএনপি আন্দোলনের লিড দিচ্ছে, তাদের ডাকেই সেখানে 5 জেলায় 11 পয়েন্টে অবস্থান কর্মসূচি, যেটা গতকাল শুরু হয়েছে এবং আজকে অর্থাৎ 48 ঘন্টার যে অবস্থান কর্মসূচি সেটা চলবে। সেই অবস্থান কর্মসূচিতে
তিস্তা পাড়ের যারা বাসিন্দা আছে 5 জেলা, যে জেলাগুলোকে তিস্তার সাথে কোনোভাবে কানেক্টেড, সেই 5 জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনে অংশ নিয়েছে। স্বতঃস্ফূর্ত হবেই, কারণ তারা জানে, যারা তিস্তা পাড়ের বাসিন্দা তারা জানে তিস্তার এই পানি না থাকার যে সংকটের কারণে তাদের ওখানকার কৃষি জীবনযাত্রা কীভাবে বিপর্যস্ত হয়। আমিও একবার সেই তিস্তার পাড়ে সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলাম এবং সেখানকার মানুষ তাদের দুর্ভোগ এবং একটা সময় তিস্তার যে পানির যখন যৌবন তখন তাদের জীবনযাত্রা কেমন ছিল, সেখান থেকে এখন কি হয়ে যাচ্ছে বা দীর্ঘ সময় ব্যবধানে তাদের জীবনযাত্রা কোথায় গিয়ে দাঁড়ালো, এই পানির অভাবে তাদের কী সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলো আমি একেবারে তাদের কাছ থেকে শোনার সুযোগ হয়েছিল। সেই হিসাব করলে তারা যে এই আন্দোলনে একেবারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে সেটা ধরে নেওয়া যায় এবং সেটাই হয়েছে। বিএনপি এই আমরা যেটা বলছিলাম যে দেখুন, রাজনৈতিক দলগুলো সাধারণত যখন ক্ষমতায় না থাকে, যখন বিরোধী দল, আমি এখন যদি বিরোধী দল বলতে চাই না, তারা তো এখন ক্ষমতাতে নেই, তারা তো রাজনৈতিক দল হিসেবেই। তারপরে এই যে কর্মসূচিটা বিএনপি দিল সেটা এক ধরনের আমার কাছে মনে হয়েছে না একটা ইউনিক কর্মসূচি, এবং এগুলো পিপল কানেক্টেড কর্মসূচি, যেটা মানুষের দুর্ভোগ একেবারে সামনে থেকে দেখা এবং সেখান থেকে সেই দুর্ভোগ থেকে বাঁচানোর জন্য তাদের এক ধরনের প্রচেষ্টা যেটা হয়েছে। ভারতের সঙ্গে এই বিষয়টা নিয়ে আপনি বলছিলেন যে দীর্ঘদিনের এই একটা সমস্যা, যেটা আওয়ামী লীগ সরকার, বিএনপি মহাসচিব গতকালকের বক্তব্যে যেটা বললেন যে ভারতকে আওয়ামী লীগ সরকার এত সুবিধা দিল, এতভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা বলা হচ্ছিল, খুব সেই সম্পর্কের পরও তিস্তা থেকে এক ফোঁটা পানি বাংলাদেশ পেল না। এবং তিনি স্পষ্ট করে কিছু বক্তব্য দিয়েছেন যে বন্ধুত্ব যদি পেতে হয় বাংলাদেশের সঙ্গে ভারতকে, তাহলে তিস্তার পানি দিতে হবে, বা অনুষঙ্গে যে সমস্যাগুলো আছে আরও বেশ কিছু, শুধু তিস্তা না, পানি অভিন্ন নদীর ন্যায্য হিস্সা বাংলাদেশ এখন দাবি করছে এবং সেটা ভারতকে দিতে হবে। এবং আন্তর্জাতিক, যেহেতু এই নদীগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন নদীর এক ধরনের ভাগ বাটোয়ারার পানির আছে, ডিমান্ড অনুযায়ী যে ধরনের অধিকার বাংলাদেশ আছে সেই অধিকার বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে। এবং সেটি কালকে বিএনপির যে অবস্থান এখন, এবং সেইখানে সেই অবস্থানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের অংশগ্রহণ দেখছি। এবং আমরা বিভিন্ন কর্মসূচি, আজকে আবার অনেক ধরনের কর্মসূচিও সামনে আসছে, 48 ঘন্টার যেহেতু কর্মসূচি আছে সেগুলো আসছে। আমি এটাই বলতে চাই যে তিস্তার বিষয়ে বিএনপি এবং দেশের মানুষের এখন যে এক ধরনের উত্তাল অবস্থান এবং তারা যে অবস্থান নিয়েছে সেই অবস্থানটাকে বাংলাদেশকে এক ধরনের সুবিধাজনক অবস্থায় নিয়ে যাবে, এবং ভারতের ক্ষেত্রে প্রেশার বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা এক ধরনের ভালো উদ্যোগ, এবং সেটি বাংলাদেশ আশা করতে পারে যে না, এখানকার পর থেকে ভারত যদি এই তিস্তার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেবে সেটা ভেবেচিন্তে নিতে হবে। অর্থাৎ এই যে পানির যে দাবিটা আপনি যেটি বলছিলেন যে আন্তর্জাতিক আইন এবং পাশের একটি রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে এই যে বঞ্চিত করা, আপনি যেটি বলছিলেন যে সংবাদ সংগ্রহ করতে যে আপনার যে অভিজ্ঞতা হয়েছে জানতে পেরেছেন, তার মানে এটিও বললেন যে আন্দোলনে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে এই অর্থে যে তারা জানে যে এই পানির কারণে, এই পানির সাথে তাদের জীবন মর্যাদা কতখানি জড়িয়ে আছে। এটি তো নিশ্চয়ই 2025 সালের আজকে 18ই ফেব্রুয়ারিতে ব্যাপারটি নয়। হ্যাঁ, সেটা তো অনেক বহু বছর আগে কেন হয়নি বলতে পারেন কিছু, কি মনে হয়? হ্যাঁ, দেখুন আগে কেন হয়নি, আমরা এখানে এক ধরনের সম্পর্ক কিংবা রাজনৈতিক সদিচ্ছা, এই চাওয়ার সঙ্গে চাওয়ার যে নিজেকে শক্তভাবে দাবিগুলো জানানোর যে অবস্থা, সেই অবস্থাগুলোকে আমাদের আরও বেশি শক্ত হওয়া উচিত ছিল পূর্বেই। আমাদের যেটা দাবি, সেই দাবিটাকে আমরা ন্যায্যতার ভিত্তিতে সেই দাবিটা আমরা জানাচ্ছি, সেই দাবিটা পূরণ হবে ন্যায্যতার ভিত্তিতেই, সেই দাবিটাকে আর শক্তভাবে জানানো উচিত ছিল। এক্ষেত্রে যদি আপনার আন্তর্জাতিক কোনো মহলের সঙ্গে সম্পৃক্ত করা উচিত ছিল, যাতে করে আমাদের ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবিটাই তো আমরা চাইবো, তাই না? সেই ন্যায্যতার ভিত্তিতে যেন আমাদের সঙ্গে এটা করা হয়, সেই দাবিটাকে আর শক্তভাবে উপস্থাপন করতে হয়তো ব্যর্থ হয়েছে বাংলাদেশ এর আগে। এখন আমার যেটা মনে হচ্ছে যে না, সেই দাবিটাকে জোরালোভাবে এখন আবার সামনে আনা হচ্ছে, এবং সেই জোরালোভাবে সামনে আনার যে ওয়েটা আমি বললাম, দেখুন এটা ওই শুধু আলাপ আলোচনায় সীমাবদ্ধ রেখে তো কাজ হয়নি। হয়েছে কি, আমরা তো তিস্তা নিয়ে অনেকবারই আলাপ আলোচনায় বসেছি, যখনই আগের সরকারগুলো যখনই ভারতে সফরে গিয়েছে সেখানে তিস্তা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, আলোচনার ফলপ্রসূ হয়নি, আলোচনা হয়েছে কিন্তু সেই আলোচনার কোনো ফল বেরিয়ে আসেনি। যে কারণে এবার যে আন্দোলনটা বিএনপি শুরু করলো, আন্দোলন বলি বা যে কর্মসূচি বিএনপি দিল, হ্যাঁ, সরকারও যদি এরকমভাবে ভিন্ন কোনো আঙ্গিক, যেটা মানুষেরকে দেখানো যে মানুষের দুর্ভোগটা কেন, বাংলাদেশের মানুষ কতভাবে এইটার জন্য সাফার, কতভাবে তারা চায়, কিভাবে তারা চায়,
তাদের তাদের তাগাদাটা কেমন, এইটা যখন বিশ্ব সম্প্রদায়ের সামনে উঠে আসবে তখন কিন্তু এক ধরনের চাপ বা এক ধরনের বক্তব্যটা জানিয়ে দেওয়া যায় না আমাদের দেশের মানুষ এই তিস্তার পানির জন্য এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা এই অবস্থান পর্যন্ত চলে গেছে যে 48 ঘন্টা তারা তিস্তার দুপারে অবস্থান নিয়ে বসে আছে, জানানোর জন্য যে আমাদের কষ্টটা এরকমভাবে হচ্ছে। এই ধরনের চাপ যখন তৈরি হবে তখনই হয়তো এবং আন্তর্জাতিক মহল যখন বিষয়গুলো জানতে পারবে, বুঝতে পারবে, মেসেজ দেয়া। অন্তর্বর্তীকালীন আমরা একদম শেষ পর্যায়ে আছি, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় ধরনের আন্দোলন হয়েছে, কোনো রাজনৈতিক দল ইলেক্টেড গভর্নমেন্ট থাকা অবস্থায় এরকম আন্দোলন হয়েছিল? না, হয়নি। হয়নি। তার মানে এখানে আপনি যেটি বলছেন যে সদিচ্ছা, হ্যাঁ সেটাই চাওয়ার জন্য যে সদিচ্ছা। বিএনপি যদি পরবর্তীতে বিএনপি বা যে রাজনৈতিক দলগুলোই যে রাজনৈতিক দলই ক্ষমতা আসুক, বিএনপি বা অন্য যে রাজনৈতিক দল, তাদেরও অবস্থানটা এমন হওয়া উচিত না যে আমি সরকারে চলে আসছি এখন আর এইটাকে নিয়ে আমার আন্দোলন করার দরকার নেই, এইটাকে নিয়ে আমাকে সেভাবে দেখানোর দরকার নাই, সেরকম মানসিকতা করলে হবে না। এটা এরকমটি যেন না হয় আমরা সেটা প্রত্যাশা করি। পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবেন সেই সরকারই যেন এই ন্যায্য বিষয়টিতে বা অভিন্ন নদীর বিষয়টি মাথায় রেখে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। তিস্তা বাঁচানোর স্লোগানে উত্তাল উত্তর জনপদ, পানির ন্যায্য হিস্সা দেয়া সহ ভারতকে দাদাগিরি বন্ধের আহ্বান ফখরুলের। গোপালগঞ্জ জামালপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি, স্বাস্থ্য দপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগ সাজশ, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। ফেনী সদর উপজেলায় শুরু হয়েছে সমলয় পদ্ধতির ধান চাষ, কম খরচে বেশি ফলন পেয়ে খুশি কৃষক, মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে দিনাজপুরের আলু। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় 6 নির্মাণ শ্রমিক সহ 8 জনের মৃত্যু, আহত অন্তত 10 জন। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।